তার বড় আপন জায়গা, আর সেখানে আজ তিনি এসেছেন এবং মহিলা মহলও পেয়েছে তাকে। নমস্কার স্বপ্নময়দা। নমস্কার। সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন জলের উপর পানি উপন্যাসের জন্য, যেটা দেশভাগ ও পুনর্বাসনের কথা বলে। স্বাধীনতার ৭৬ বছর পরে এই দেশভাগের ক্ষত মানুষের মনে কতটা? এখনো তো ক্ষত শুকোয়নি, সেই ক্ষত শুকোয়নি। দেশভাগটা এমন একটা ব্যাপার, যেমন একটা কাদার ওপর দিয়ে যখন একটা লরি চলে যায় না, সেই কাদা তো ছিটকে যায়, চারদিকে ছিটকে যায়। এই যে কাদাটা ছিটকে গেল, কোথায় ছিটকেবে ঠিক নেই, ওটা কারোর জামাতেও লাগতে পারে, গাছের পাতার উপরেও লাগতে পারে। ঠিক তেমনি করে পূর্ব বাংলার সেই মানুষরা, কেউ গেছে ত্রিপুরায়, কেউ গেছে আসাম, কেউ এসছে পশ্চিমবাংলায়, এবং পরবর্তীকালে পশ্চিমবঙ্গ থেকে ওদের পাঠানো হয়েছে দণ্ডকারণ্যে। দণ্ডকারণ্য থেকে ওরা কেউ ফেরত চলে আসার চেষ্টা করেছিল, এসেছিল মরিচঝাপিতে, মারা গেছে, কেউ কেউ রয়ে গেছে সুন্দরবনের ভেতরে, কেউ কেউ গেছে আন্দামানে, কোথাও কোথাও হিমাচল প্রদেশেও কিছু কিছু রিফিউজি মানে এরকম উপনিবেশ আছে। কোথাও কোথাও এখনো পর্যন্ত সেই এটা রয়ে গেছে সমস্যা, পাট্টা পায়নি, কোথাও কোথাও পেয়েছে, যেমন আন্দামানের মানুষ। এবং কোথাও বোধহয় এখনো বোঝাতে হচ্ছে যে তারা এদেশের নাগরিক, সেই প্রমাণ দেওয়ার একটা জায়গা তৈরি হয়ে রয়েছে। হ্যাঁ, সেটা তো আছেই, এরকম আছে। সুতরাং সমস্যা যেটা ভেবেছিল দেশভাগ হলেই মিটে যাবে, সেই সমস্যা এখানেও, যেমন আমাদেরও এই ভারতবর্ষের ক্ষেত্রেও যেমন মেটেনি। এবং বিহারে যে সমস্ত মুসলমানরা ওই দেশভাগের পরে কাছের পাকিস্তান ভেবে পূর্ব পাকিস্তানে চলে গিয়েছিল, পরবর্তীকালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, বাংলাদেশ স্বাধীন হবার পরে তারা নিজেদের বাঙালি বলে স্বীকার করেনি, তারা উর্দুভাষী মুসলমান ছিল এবং তারাও দেশহারা হয়ে গেল। বাঙালিরাও বাংলাদেশও ওদের নাগরিকত্ব দিল না, ভারতবর্ষ থেকেও চলে গেছিল, ভারতবর্ষও ওদের নাগরিকত্ব দেয়নি। ওরা অনেকেই পালিয়ে এধারে এসছে, পাকিস্তানে যেতে চেয়েছিল ওরা ফিরে, পাকিস্তান সরকারও ওদের নেয়নি। ওদেরও ভীষণই রকম দুর্দশা। তবে পশ্চিমবাংলায় যে সমস্ত হিন্দু রিফিউজিরা যতটা কষ্টের মধ্যে আছে, যদি সংখ্যার দিকে বলি, বিহারি মুসলমানরা হয়তো ততটা সংখ্যায় নেই। আর পাঞ্জাবে ব্যাপারটা অনেকটা সমাধান হয়ে গিয়েছিল স্বাধীনতার প্রথম 10 বছরের মধ্যেই, কিন্তু নানান কারণে পশ্চিমবাংলায় সেটা হয়নি। এখানে কেন্দ্রীয় সরকারের তখন যারা ছিল তাদের উপরে আমরা অনেকটাই দোষ দিতে পারি। এই কারণেই কি জলের উপর পানি মানুষকে এতটা ছুঁয়ে গেছে? কারণ কতটা ছুঁয়ে গেছে জানি না, এই তো সবে বেরোলো 1 বছর আগে। হ্যাঁ, পুরস্কার দিয়েছে, যারা পুরস্কার দিয়েছেন তারা তো সাধারণ মানুষ নন, মানে সাধারণ মানুষের পক্ষ থেকে দেননি, তারা একটু শিক্ষিত ধরনের মানুষ, ওরা বিচার করেছেন, করে এটাকে মনে করেছেন দেওয়া যায়। কিন্তু সাধারণ মানুষের ভেতরে যদি যায় এটা, তাহলে এটা সার্থক হবে। এই যে জলের উপর পানি, বারবার আপনাকে বলা হয় কেন জলের উপর পানি, আমার প্রশ্ন কিন্তু অন্য জায়গায়। এই জল ও পানি, বাঙালি দুই বাংলার মধ্যে আমরা কোথাও জল বলি, ওপার বাংলায় বলা হয় পানি। এই শব্দ দুটোর অভিঘাত আমাদের কাছে কিভাবে আসে? না, শব্দগুলো দুটোই সংস্কৃত শব্দ, পানীয় এবং জলটাও সংস্কৃত শব্দ। বৈদিক মন্ত্রে জলের কথাটা আছে, হ্যাঁ, ইস্ম জলে সন্নিধিং করু, তারপরে জলেস্মিন সন্নিধিং করু, এরকম অনেক আছে, জল আছে। তো জল শব্দটা তো বৈদিক মন্ত্রেও আছে। তো সুতরাং জল এটা তো ইয়ের ব্যাপার, একদম বহিরঙ্গের ব্যাপার। উর্দুভাষীরা জল পানি বলে, হিন্দুভাষীরাও পানি বলে, ওড়িয়ারাও পানি বলে, মারাঠিরাও পানি বলে, গুজরাটের একটা অংশে জল বলে, বাঙালিরা জল বলে। কেন জল বলে সেটা এটা বলা খুব মুশকিল। জল পানি একই, যার জন্য আমরা যখন বাংলাতেও বিভেদ তৈরি করে দেয়, বলে পানি ফল বলি, কিন্তু
মানে জলপানি পেয়েছি বলে না স্কলারশিপ, উর্দুতে যেহেতু পানি বলে, তো নবাবী আমলে সেই উর্দুভাষী নবাবরা পানি বলতো, সেখান থেকে মুসলমানদের মধ্যে এটা পানি ঢুকে গেছে। এবং কোন শব্দটা হবে, সোশ্যালি অ্যাকসেপ্টেড হবে, আর কোন শব্দটা হবে না, এটা নিয়ে একটা অনেক তত্ত্ব আছে। ওই শ্বশুর বলে একজন ছিলেন, তার অনেকগুলো শর্ত আছে। সেই শর্তগুলো, এগুলো খুব কঠিন ব্যাপার। কেন এটা পানি একটা ধর্মের লোকরাই বলল, শুধু ধর্মের লোকরা নয়, এটা এখানে বোধহয় দেশের ওপরও নির্ভর করছে। বাংলাদেশে বোধহয় সবাই পানি বলে থাকেন। না, হিন্দুরাও পানি বলতো না, এখন বলে। হিন্দুরা জলই বলতো। প্রান্তিক মানুষদের কথা আপনার লেখায় বারবার ফিরে আসে। এই প্রান্তিক মানুষদের সমস্যার অভিজ্ঞতা আপনার কিভাবে? একদম প্রান্তিক মানুষদের তো ছোটবেলা থেকে শহরেও দেখেছি, যখন আমার বাড়িতে যারা কাজ টাজ করতে আসতো। আবার প্রান্তিক মানুষ দেখেছি, উচ্চবর্ণের মানুষরা কি প্রান্তিক হয় না, সেটাও দেখেছি। এই প্রান্তিকতার নানান রকমের রিলেটিভ রয়েছে। অগ্রদানী ব্রাহ্মণরা এক ধরনের প্রান্তিক ব্রাহ্মণ, আবার ব্রাহ্মণরা সামগ্রিকভাবে প্রান্তিক নয়। আবার রুদ্র যারা নাথ যারা, তারা ব্রাহ্মণদের কাছে তারা প্রান্তিক। অগ্রদানীরা আরও প্রান্তিক। শূদ্রদের মধ্যে ক্যাওট বা চামাররা অনেক বেশি প্রান্তিক। হ্যাঁ, মানে প্রান্তিকদের মধ্যেও ভাগাভাগি রয়েছে। একদম প্রান্তিকদের মধ্যেও ভাগাভাগি আছে। তো এগুলো আছে। তো এগুলো কি করে হয়, এগুলো দেখেছি। এবং তাদের যারা অনেকটা আপনার চাকরির সূত্রে বিভিন্ন জায়গায়, চাকরির সূত্রেই শুধু হয় না, চাকরি তো মানুষ নানান জায়গায় করতে যায়। সেটা একটা কৌতূহল থাকে, কৌতূহলটাই দরকার। এবং সেই সমস্যাগুলো কৌতূহল থেকেই বুঝতে চেষ্টা করা, অনুভব করতে চেষ্টা করা, এবং সেটা উঠে এসেছে আপনার সাহিত্যের পাতায় বারবার। একটা কথা মনে পড়ল, সাহিত্যকে গোষ্ঠী ভাগ কিছু করা হয়েছে এবং সেটা সম্পর্কে আপনি লিখেছিলেন, এবং পরে আপনি সেটার জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন। আপনি ক্ষমা চেয়েছিলেন, তার একটা হয়তো কারণ ছিল, একটা না ঝামেলা হচ্ছিল, লিখতে অসুবিধা হচ্ছিল আমার। এই যে গোষ্ঠী ভাগ, এটাকে আপনার কিরকম মনে হয়? বা এই যে আজকে সাহিত্যের গোষ্ঠী ভাগ বা মহিলা সাহিত্যিক বা যে সাহিত্য নিয়ে কথা বলা হয়েছিল, এটা কি খুব প্রয়োজনীয় বলে আপনার মনে হয় এখন দাঁড়িয়ে? আমার প্রয়োজনীয় বলে মনে হয় না। আর আরেকটা জিনিস মনে হয় যে, হ্যাঁ, আম্বেদকর যেটা ভেবেছিলেন, একটা কোটা সিস্টেম করে একটা অংশকে এগিয়ে নিয়ে যাবেন, সেটাও কতটুকু সাকসেসফুল হয়েছে আমার সন্দেহ হয়েছে। তার কারণ যারা একটা নিম্নবর্ণের মানুষ, তারা যখন আর্থিকভাবে সচ্ছল হয়ে যায়, তারাও তখন সেই সুযোগ সুবিধাটা পেয়ে যাচ্ছেন উপাধি বা পদবীর জন্য। সেটা উচিত না। তো এটা তো উচিত হচ্ছে আস্তে আস্তে আপলিফটমেন্ট হয়ে গেল, এবং সঙ্গে সঙ্গে সে তার সেই সুযোগ তাকে বঞ্চিত করতে, তারা তো ভুলে যায়। কিন্তু যারা স্কলারশিপ দেয়, তাদের উচিত যে অর্থনৈতিক প্যারামিটারটাও একই সঙ্গে দেখা, কিন্তু সেটা দেখা হয় না, দেখা উচিত আর কি। হ্যাঁ, এই সাহিত্যের এভাবে গোষ্ঠী ভাগ করা, সাহিত্যের তো গোষ্ঠী ভাগ যাই না। এবারে কোনো পত্রিকাকে যদি বলা যায় যে তোমাদের পত্রিকার 20% বা 33% মহিলাদের লেখা রাখতে হবে, এগুলো বলা যায় না। এখন কোনো কেউ যদি দাবি করে, খুব মুশকিল হয়। আমি দেখেছি এরকম বলে, অনেকেই বলছে কি ব্যাপার, এই যে সাহিত্য একাডেমি পুরস্কার হলো, তার মধ্যে সারা বাংলায় মাত্র 2 নারী পেয়েছেন, আশাপূর্ণা দেবী আর মহাশ্বেতা দেবী, আর তো কোনো নারী পাইনি। কেন? এগুলো কি বিদ্বেষ নয়? আমি জানি না। তাহলে নবনীতা দেব সেন পেয়েছে, 3 পেয়েছে, হয়নি, কি করা যাবে? হ্যাঁ, সেটা কি ইচ্ছে করে দেয়নি বলে তো আমার মনে হয় না।
একটা রাজনৈতিক মতাদর্শ তো আপনার রয়েছে, আসলে কোনো কিছু অরাজনৈতিক হয় না বলে আমার মনে হয়। রাজনৈতিক একটা মতাদর্শ রয়েছে আপনার লেখা, আর কোনো বড় পাবলিকেশন হাউসের গা ঘেঁষাঘেঁষি না করা, এরপরেও কিন্তু জনমানসে আপনার একটা বড় জায়গা রয়েছে। এই কলমের জোরটুকুকে জোর করে এগিয়ে চলা, সাহিত্যের প্রধান জোর হিসেবে এগিয়ে চলা, এই বিষয়ে যদি কিছু বলেন। এটা আমার ভেবেছিলাম যে পাই কি না পাই, হ্যাঁ এটাই আমি করব। মানে দাসখত মানে একটা বড় পাবলিশিং হাউসের কাছে ইয়ে করে যাওয়া, তোমাদের এখানে লিখবো মানে শৃঙ্খলাবদ্ধ হয়ে যাওয়া, সেটা করিনি। ফলে কি হয়েছে, হয়তো কোনো কোনো কাগজে হয়তো আমার লেখা কম বেরোয় বা বেরোয় না, খুব দরকার না হলে ওরা ডাকে না, কিন্তু ছোটো কাগজেরা তো ডাকে। আরও অনেক তো পত্রপত্রিকা আছে, হয়তো পয়সা পাই না, আমি তো পয়সা ডাল একটা খাওয়ার খরচা হয়ে যায়, আমার তো জীবনযাত্রার খুব একটা খরচা সংকুল নয়। আমি আজকে এখানে এসেছি ট্যাক্সি করে তো আসিনি, আমি তো ট্রান্সপোর্টে এমনি পাবলিক ট্রান্সপোর্টেই এসেছি, ওইভাবেই যাব, তো সেভাবে অসুবিধা হয়নি। আর কোনো রাজনৈতিক নেতার গা ঘাঁষাঘাঁষি করিনি, বরং পারলে উচিত কথাটাই বলে দিয়েছি, আমি যেটা মনে হয় তাই। এবং এটা বোধহয় অনেক বেশি সম্মানের মনে করেন পাঠকেরা। পাঠকরা তার কতটুকু জানেন কি জানে না, আমি অন্তত আমায় জানি, হ্যাঁ, যে আমি এটা ইয়ে করিনি, কম্প্রোমাইজ করিনি আর কি। আকাশবাণী এবং আপনার সম্পর্ক আমরা সকলেই জানি। এই স্টুডিওতে এসে আপনার ভালো লাগা, বা আপনার কাছ থেকে যদি একটু মহিলা মহল সম্পর্কে আপনি যখন ছিলেন সে সময়ের কথা যদি একটু বলেন। সে অনেক কথা বলতে হবে, এখন আমি এত কথা বলতে পারবো না। মহিলা মহল ছিল এখানে, অনেক অনেক কম্পেয়ার দেখেছি। আমি যখন এসেছি তখন বেলাদে রিটায়ার করে গেছেন, বেলাদে তখন ক্যাজুয়াল করতেন। পূর্ণিমাদি বলে একজন ছিলেন, তিনি কাজ করতেন। পরে কাজলদি এরকম ছিলেন, উর্মিমালাদিকে দেখেছি করতে। কাজলদি একবার ওর সাথে গল্প করতে করতে আমাকে বলল যে আমি এই সদ্য ট্রান্সফার থেকে এসেছি, তার তখন রান্নাবান্না নিয়ে কথা হচ্ছে। আমি তখন নানান ধরনের সিম্পল রান্নার কথা বলছি, যে শুধু এই 3টে আইটেম থাকলে কি কি করা যায়। হ্যাঁ, ধরো সর্ষে আছে, কাঁচা লঙ্কা আছে, আর 3টে তরকারি আছে, বেগুন আছে, শিম আছে, আর হয়তো আলু আছে। তো এগুলো শুনে খুব কাজে খুশি হয়েছে। তখন বলল যে মহিলা মহলে তুমি তাহলে এক কাজ করো, তুই একটা ধারাবাহিক করছি, তখন কে পেক্স ছিল ভুলে গেছি, আমি একটা শুরু করেছিলাম গিন্নি যখন বাপের বাড়ি। তো আমি তখন ওখানে বলতাম, কাজলদির যেদিন প্রোগ্রাম থাকতো সেদিন আমি নানান ধরনের ওই রান্নাবান্না নিয়ে বলতাম, যে পুরুষরা কীভাবে মানে বউ না থাকলেও কীভাবে সহজ রান্না করতে পারে এবং বউকে তাক লাগিয়ে দিতে পারে। হ্যাঁ, ও পারবে না, তুমি এমন করেও রান্না করতে পারো। পরে সেটা হলো খুব। আমি একবার বিভূতিভূষণের বাড়িতে গিয়েছিলাম বনগাঁয়, তার সেখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তা তখন এক ভদ্রমহিলা আমার নাম শুনে বলে, আরে গিন্নি যখন বাপের বাড়ির লোকটা এসছে। হ্যাঁ, তো এই হলো ব্যাপার মহিলা মহলের সঙ্গে সম্পর্ক। হ্যাঁ, এরকম মানে আমাদের সঙ্গে গভীর সম্পর্কে আপনি পরে আমি একটা বই করি, এটা পরে আমাকে বললো যে অনেকগুলো হলো, প্রায় গোটা 20 করেছিলাম। সেই স্ক্রিপ্টগুলো আমার ছিল, স্ক্রিপ্ট করে করতাম, তারপরে আরও কয়েকটা করে ওই পত্রভারতী থেকে একটা বই হয়েছে আমার এই নামে, এরকম আর কি। আজকের ভালো লাগাটা কিরকম এখানে এসে? ভালো লাগছে, বেশ ভালো লাগছে। অনেক পুরনো মানুষের সাথে মানুষের সঙ্গে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। এতক্ষণ থেকে খিদেও পেয়ে গেছে। না, আর খুব বেশিক্ষণ আটকাবো না, একটুখানি লেখা নিয়ে ভবিষ্যৎ ভাবনা যদি বলেন। রেডিও নিয়ে একটা লিখতে হবে, আর একটা আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে অন্য ধরনের একটা লেখার কথা ভাবছি, আর বিজ্ঞান আন্দোলন নিয়ে একটা লেখার কথা ভাবছি। এই 3টে লেখা লিখলেই আমার
কাজ খতম। সত্যি কি এভাবে মানে কাজ খতম বলে ফেলা যায়? এগুলো লিখতে লিখতে তো আরো মনে হতে পারে যে না, আরো আরেকটা কিছু আর লেখার হলে রয়েছে। লিখবো না, সবাই তো রিটায়ার করে। লেখা থেকে